শাফি, মাহাদি, ফায়জা, শিমন। আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যায়? জি স্যার। ওকে। আচ্ছা, আমরা তো প্রায় আমাদের ক্লাসের শেষের দিকে চলে এসেছি, তাই না? আর তো দুইটা ক্লাস জি বাকি, আজকে স্যার। একটা ক্লাস আর নেক্সট দিন একটা ক্লাস আছে। তো কারো কোনো প্রবলেম আছে আগের কোনো কোড নিয়ে, একদম শুরু থেকে, জার্নির শুরু থেকে নিয়ে এই গত ক্লাস পর্যন্ত কোনো ইস্যু আছে কিনা? আর জাভা স্ক্রিপ্ট দেখতেছো সবাই? জাভা স্ক্রিপ্ট দেখতেছো? জাভা স্ক্রিপ্টে কোথাও কোনো প্রবলেম আছে কিনা বলতে পারো, অথবা পাইথনের কোনো ইস্যু আছে ওটা বলতে পারো। আজকে তোমাদের সাথে কথা ছিল যে গিট হাবের ওটা দেখাবো, ওটা দেখাবো ইনশাল্লাহ। ফার্স্টে ওটা দিয়ে শুরু করবো, তারপর তোমাদের যে প্রবলেমগুলো আছে ওগুলো দেখাবো ইনশাআল্লাহ। কারো কোনো প্রবলেম আছে? লাস্ট আমরা যেগুলো দেখছিলাম, এই দেখো এখানে জাস্ট ছিল অবজেক্ট, অবজেক্টের কথা মনে পড়ে? অবজেক্ট, তারপর জেসনের কথা বলছিলাম, ফাংশন দেখাইছিলাম। তুমি কি এক্সপ্লোর করছো জাভাস্ক্রিপ্টের বেসিকগুলো? এই জেসন দিয়ে কিন্তু আসলে ট্রান্সফার হয় ডেটাগুলো, জেসন ফরম্যাটে মেনলি ট্রান্সফার করে। ধরো যে একটা এক্সাম্পল বলি, মনে করো কারোর একটা ওয়েবসাইট আছে যেটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই আছে। এটা মনে করো তোমার পিসি, এটা মনে করো তোমার সেই ওয়েব সার্ভারটা, ওয়েব সার্ভার মানে সব কোডগুলো তোমার এখানে রাখা। তো যখন এখানে রিকোয়েস্ট করা হয়, রিকোয়েস্টের কথা মনে আছে? রিকোয়েস্ট রেসপন্স, যে রিকোয়েস্ট সেন্ড করে দেওয়া হয়, এটা রেসপন্স আকারে আমাকে ব্যাক দেয়, তাই না? রিকোয়েস্ট রেসপন্স। এখন তুমি তো ল্যাপটপে একটা ব্রাউজার থেকে অ্যাক্সেস করলে, ধরো এইসব ক্ষেত্রে এমন হয় যে যখন অলরেডি একটা এক্সিস্ট করে একটা ওয়েবসাইট বা ওয়েব বেস সফটওয়্যার একটা এক্সিস্ট করে, তো সেটার একটা অ্যান্ড্রয়েড একটা ভার্সন বানাবে। অ্যান্ড্রয়েড বানানো তো অনেক রকম ওয়ে আছে। অনেকে মনে করে অ্যান্ড্রয়েডটা অনেক ইজি, জাস্ট একটা ওয়েবসাইটকে ওয়েব টু এপিকে এটা বানাতে দিলাম, মানে ওয়েবসাইটটাই এপিকে ফাইল আকারে দেখাবে, জাস্ট ওয়েবসাইটটা একটা অ্যান্ড্রয়েড প্যাকেজ আকারে দেখাবে আর কি। যখন ইনস্টল করবা ওটার মধ্যে ঢুকলে ওয়েবসাইটে দেখা যাবে। এইটা কিন্তু আসলে প্রপার ওয়ে না। হ্যাঁ, প্রপার ওয়ে টোটালি কোনো একটা কোডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে টোটাল ওয়েবসাইটে বিল্ড হবে, কারণ এখানে কাস্টমাইজেশন কোনো সুযোগই নাই, তুমি কিছুই করতে পারবে না। তো মেইনলি কাজ করে এইভাবে, এই যে ওয়েব সার্ভারটা আছে এখানেও এপিআই এর কাজ হয়। এপিআই খাতায় লিখে রেখো, এই টেকনোলজিগুলো নিয়ে কাজ করতে গেলে এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হওয়া লাগবে আসলে। এপিআই যেহেতু জাভাস্ক্রিপ্টের বেসিকগুলো দেখানো হয়েছে সেদিন, আজকে একটু এগুলো দেখাবো ইনশাআল্লাহ। তো এপিআইকে বলা হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো কোনটা থ্রুতে আসলে কমিউনিকেশন করবে এরা? তো বিভিন্ন রকম অ্যাড্রেস থাকে, ওখানে পারমিশনের ইস্যু থাকে, তো সেগুলোর মাধ্যম দিয়ে আসলে ওয়েব সার্ভের সাথে ডাটা আদান প্রদান করে। যখন একটা মোবাইল অ্যাপ তৈরি করা হবে, মোবাইলের অ্যাপ, তোমার মনে করো তোমার স্মার্টফোনটা, তখন এর সাথেও এপিআই এর থ্রুতেই কমিউনিকেশন হয় ওয়েব সার্ভারের। সার্ভার কিন্তু একটাই, একই জায়গায় তথ্য আছে। তুমি এটা দেখে থাকো দারাজের ওয়েবসাইটটা, ধরো দারাজের ওয়েবসাইটে তুমি ধরো পিসি থেকে লগ ইন করছো ব্রাউজার দিয়ে, তোমাকে যে ইনফরমেশনগুলো দেখায় তোমার অ্যাকাউন্টের আগের হিস্ট্রি, তুমি যেগুলো পারচেস করছো বা রিসেন্ট যে অর্ডারগুলো আছে এগুলো দেখতে পাও। আবার যখন তুমি মোবাইল অ্যাপ দিয়ে ওপেন করো তখন সেম জিনিস দেখায়, কারণ ওরা এই এপিআই এর থ্রুতে বোথ বোথ সিস্টেমটাই, মানে এই ব্রাউজারটা প্লাস এই মোবাইল ফোনটা দুইটাই কিন্তু ওয়েব সার্ভারের সাথে কমিউনিকেশন করে এপিআই এর মাধ্যম দিয়ে। সেও যেখান দিয়ে তথ্য নিয়ে আসে, এও সেম জায়গা দিয়ে তথ্য নিয়ে আসে, দ্যাটস ওয়াই দুইটা সেম দেখায়, ডিফারেন্স কোনো কিছু আমরা পাই না। এখন রিপ্রেজেন্টেশন যেটা দেখানো, ডিভাইসের ছোটো, দ্যাটস এটাকে ছোটো আকারে দেখাতে হচ্ছে। যারা কোড করে ওইভাবে কোডগুলোকে অপটিমাইজ করে ফেলে। আচ্ছা, আগের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করতে পারো। পাইথনের জার্নি স্ক্র্যাচ থেকে শুরু করে, স্ক্র্যাচ, এডু ব্লক, পাইথন, পাইথনের অনেক প্রবলেম সলভিং, এরপর এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট, কারো কোথাও কোনো কনফিউশন আছে এখনো বলতে পারো। স্যার সাথীর একটা স্ক্র্যাচের প্রশ্ন আছে।
হ্যাঁ সাফি, স্ক্র্যাচের প্রশ্ন করো। সাফি প্রশ্ন করতে বলো। নাকি তুমি প্রশ্ন করবে সাফির পক্ষ থেকে? বল। স্যার আমার একবার স্ক্র্যাচে ওয়েট ব্লক কাজ করছিলাম আমি। ওয়েট ব্লকটা? জি স্যার। আচ্ছা, এইসব ক্ষেত্রে যখন কোনো ব্লক কাজ করলে পেজে রিলোড দিবা, হ্যাঁ, রিলোড দিবা। একটু খাতায় লিখে রাখতে পারো, যদি নর্মাল রিলোডে কাজ না হয়, এই যে রিফ্রেশ যেটাকে বলে, তখন কন্ট্রোল দিয়ে F5, ওই যে উপরে লেখা আছে না F1 F2 F3, কন্ট্রোল ধরে Ctrl+S5। F5 F, ওই যে উপরের দিকে দেখছেন F1 থেকে F12 পর্যন্ত বাটন দেওয়া আছে, কন্ট্রোল F5 দিলে ওটা CSS রিলোড হয়ে যাবে, তখন আসলে ঠিকঠাক হয়ে যাবে। মানুষের নর্মাল রিফ্রেশে কাজ করে না, সেক্ষেত্রে কন্ট্রোল ধরে F5। তার মানে কিন্তু এটা না যে এই যে ক্যাপস লক যে লাইনে আছে, কন্ট্রোল ধরে ওই লাইনে F ধরলাম, তারপরে একদম উপরের লাইনে 5 লেখা আছে ওটা ধরলাম, এরকম না। F আর 5 দেখো একসাথে আছে কিবোর্ডের প্রথম লাইনটাতে, ওইটা প্রেস করতে হবে, কন্ট্রোল F5। আর কার কোনো প্রশ্ন আছে আগের কোনো বিষয়গুলো নিয়ে? ফাইজা, শিমন? আর হোম টাস্কগুলোর কি অবস্থা? আগে সব টাস্কগুলো দেওয়া ছিল, ওইগুলো কি হয়েছে? একটা সেলফ স্টাডি ছিল জাভা স্ক্রিপ্টের সব কিছু বেসিক বেসিক যা ছিল, নিজের স্টাডি করছো কিনা? আর বি ক্রাউডে যে ওয়েবসাইটে দেওয়া ছিল, বি ক্রাউডে এখানে ট্রাই করবা তোমরা, মানে কোডগুলো সাবমিট করার জন্য বি ক্রাউডে, তাহলে প্র্যাকটিসের ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, যেহেতু এখন আর কোনো কথাবার্তা নাই কারোর, আমি এই প্রজেক্টটা ক্লোজ করি, সিম্পল স্যাম্পল একটা প্রজেক্ট বানায় ওইখানে আমি ধরো রাইট ক্লিক করলাম, একটা ফোল্ডার বানাই ফার্স্টে, তো গিট হাব ধরে লিখলাম, গিট হাব। এটা আমি গিট হাবে পাবলিশ করবো, সেজন্য বানাচ্ছি। স্যাম্পল কয়েকটা পেজ রাখবো, এরপর এটাকে আমরা পাবলিশ করে দিব। রাইট ক্লিক করে এই যে ওপেন উইথ ভিএস কোড ওপেন করলাম। মানে এখন ফোকাসিং ফ্যাক্ট হলো আমাদের গিট হাবটা, জাস্ট সিম্পল একটা ফাইল বানাবো আর কি। এখানে নিউজে ক্লিক করলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল দিলাম, এই একটাই রাখলাম আপাতত। আমরা আরও কিছু অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। এক্সক্লেমেটরি সাইন দিয়ে ইন্টারপ্রেস করলে আমাদের সর্বদা সে টেমপ্লেট কমপ্লিট করে দেয়। এই দুটো লাইন আমরা না রাখি আপাতত। H1 uploading our site to GitHub, এটাকে দিলাম। লরেম দিয়ে জাস্ট 20টা ওয়ার্ড নিয়ে আসি, এতটুকু থাক সাইটটা। এবার চেক করে দেখি কেমন দেখা যায়। রাইট ক্লিক করে প্রিভিউ দিই, নর্মাল এই দুটা পেজ। এখন এটা তো আমার পিসিতে দেখা যাচ্ছে, তোমরা তো এক্সেস করতে পারবে না। ওয়েবসাইটগুলো যেভাবে এক্সেস করতে হয় ডোমেন হোস্টিংয়ে রেখে, ডোমেন পারচেস করতে হয়, হোস্টিংয়ে ফাইলগুলো রাখতে হয়। অ্যান্ড আমরা যেহেতু পেমেন্ট করবো না, ফ্রিতে কিছু কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা যেতে পারি হলো গিটহাবের ওয়েবসাইটেতে। ফার্স্টে চলে যাব, চলে আসলাম গিটহাবের ওয়েবসাইটে। আমাদের লগ ইন করা আছে অলরেডি, এই দেখতে পাচ্ছ ট্রেনার মাহমুদ, এই অ্যাকাউন্টে লগ ইন করা। তো গিটহাবে কোনো কিছু পোস্ট করতে গেলে, যারা গিটহাবটা এখনও দেখো নাই বা এক্সপ্লোর করোনি, একটু ভালো করে খেয়াল করবা। আমরা যেমন ফোল্ডার ফোল্ডার আকারে রাখি না, ধর একটা প্রজেক্ট একটা ফোল্ডার, তো এখানে সাধারণত রিপোজিটরি আকারে রাখা হয়। এই যে রিপোজিটরি, আমি নিউতে ক্লিক করলাম, একটা আমরা নাম দিব এটার। এখন এখানে প্যাটার্ন দুই রকম হয়, আমি ফার্স্ট প্যাটার্নটা দেখাবো, সেকেন্ড প্যাটার্নটা তোমাকে দেখাবো, হিসাব ক্লিয়ার হবে। যেমন আমার এই অ্যাকাউন্টটার ইউজার নামটা কি, ট্রেনার মাহমুদ, এটা তাই তো।
যদি আমি চাই যে আমার সাইটটা এমন হোক, দেখতে হবে হলো এরকম, ট্রেনার মাহমুদ ডট গিটহাব ডট আইও। এই যে গিটহাব ডট আইও এটা থাকবে সবসময়, কারণ যেহেতু আমরা এটা কিনিনি, এটা তো গিটহাবের থেকে ফ্রি ইউজ করতেছি, বাট এটা তোমার কাছে লাইফ টাইম সাধারণত অ্যাক্সেস থাকে, নর্মালি বন্ধ করে না এই ধরনের সাইটগুলো। যে কেউ তোমার কোড দেখতে পারবে, যে কোডের মধ্যে কী করা আছে না আছে সবই দেখতে পারবে, সব কিছু সব ফাইলে অ্যাক্সেস করতে পারবে। তো এটা হয় ওয়েবসাইটের প্যাটার্নটা। যদি আমি প্যাটার্নটা এমন রাখতে চাই তাহলে কীভাবে লিখব? আর যদি আমি প্যাটার্নটা রাখতে চাই এরকম যে ট্রেনার মাহমুদ ডট গিটহাব ডট আইও স্ল্যাশ, মনে করো আমার আরেকটা ডিপোজিটরি বানানো আছে, তার নাম মনে করো টেস্ট, তাহলে সেটাকে অ্যাক্সেস করতে গেলে এরকম লিখতে হবে, স্ল্যাশ টেস্ট। আমরা আস্তে আস্তে দেখি ফার্স্টটাকে দেখে নিই। দুইটাই খেয়াল করবা, হ্যাঁ, দুইটাই কিন্তু এই রেপোটা বানানোর ক্ষেত্রে একটু পার্থক্য আছে। আচ্ছা, এখন আমি ধরি যে ট্রেনার মাহমুদ, আমি এটাই ধরে ইউজ করতে যাচ্ছি। দিলাম ট্রেনার মাহমুদ ডট গিটহাব ডট আইও, তাহলে দিলাম সাইটের নাম ট্রেনার TRAINER, মানে একদম সেম হতে হবে। এটার রুট বলা যায়, রুট যে ওয়েবসাইটটা হবে এরকম, যেহেতু আমার রিপোজিটরির ইউজার নেমটাই এটা। আর যদি আমি নর্মাল যেটা হয় সেটা দেখাবো একটু পরে, আগে এটা দেখে নাও। গিটহাব ডট আইও, এটা কপি করে রাখলাম আপাতত সুবিধার জন্য। ডিসক্রিপশন বলতে কিছু না দিলাম, পাবলিক হতে হবে। প্রাইভেট রেপো অল্প কয়েকটা করা যায়, পাবলিক মানে তোমার কোডগুলো সবাই দেখতে পাবে, আর প্রাইভেট হলে তুমি যাদেরকে পারমিশন দিবা তারা ছাড়া কেউ দেখতে পাবে না। আর এখানে আছে অ্যাড এ রিডমি ফাইল, এটা হলো ডট এমডি ফরম্যাটে থাকে, একটু জাস্ট নামটা জেনে রাখো, ডট এমডি মার্কডাউন বলা হয়। এটা কোনো কিছু ডকুমেন্টেশন করার জন্য বেশ খুব জনপ্রিয় একটা জিনিস, ডট এমডি ফাইল। আমরা ধরো এটাও অ্যাড করে রাখলাম, ঠিক আছে, তুমি স্টার্টিং এটাও অ্যাড করে দাও আমাদের জন্য। তাহলে যা আছে থাকলো, এবার দিয়ে ক্রিয়েট রিপোজিটরি, একটা রেপো খোলা হয়ে গেল এখন। আচ্ছা, দেখো একটু খেয়াল করে, এই যে রিডমি দেখছো, আমি এটা বললাম ডট এমডি ফাইল মার্কডাউন, এই দেখো তৈরি করে ফেলছে। আর তুমি যদি এক্সট্রা কোনো ইনফরমেশন শো করতে চাও, লেখালেখি শো করতে চাও, সেটা এই ফাইলটা এডিট করে নিয়ে তুমি কাজ করতে পারবা। ওখানে যা এডিট করে যদি কোড যেভাবে তুমি করে রাখবা, কারণ মার্কডাউনে কিছু প্যাটার্ন আছে, যেমন HTML CSS কিছু প্যাটার্ন আছে না, ও একটা নিচে একটা প্যাটার্ন ফলো করে। তো ডট এমডি ফাইল যেটা মার্কডাউন ফরম্যাটের, এদেরও কিছু প্যাটার্ন আছে, যে তুমি কীভাবে লেখাটাকে অনেক বড় করবা, এরকম বড় লিখবা, কীভাবে লেখাটাকে ছোট করবা, আর লিঙ্কগুলোকে কীভাবে অ্যাড করবা, ইচ অ্যান্ড এভরিথিং। এটা শেখার জিনিস। আচ্ছা, এটা গেল। এখন এখানে তো আমাদের যে HTML ফাইল আমরা যেটা তৈরি করলাম, এটা তো আর এখানে নাই, তাই না? এই যে HTML ফাইলটা, আমি সেটা CSSও অ্যাড করি, যাতে বুঝতে আরও সহজ হবে। এটার মধ্যে যে আমরা একটা CSSও অ্যাড করি, ধরো লিখলাম স্টাইল ডট CSS। লিঙ্ক করাতে হয় কীভাবে, কারো মনে আছে কোথা থেকে লিঙ্ক করাতে হয়? অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমি CSS ফাইলটাকে লিঙ্ক করাবো? স্যার স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে। স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে। আর কেউ বলবা? আমি কিছু রাইট আনসার এখনো পাইনি। এটা হেডের মধ্যে যদি তুমি লিঙ্ক লিখো, সোর্স ট্যাগ দিয়ে। না সোর্সটা দিয়ে না, এটা দিয়ে লিঙ্ক, এটা দিয়ে। এখন সে লিঙ্ক হয়ে গেল। ধরো আমি এখানে এসে বডির মধ্যে একটা নর্মাল ট্যাগগুলোকে এভাবে নর্মালি লেখা যায়। আমি এটা ধরো ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে রাখি, হালকা একটা কালার দিয়ে দিই, ধরো ব্লু ভায়োলেট, দেখি কেমন দেখা যায়। এটাতে উদ্দেশ্য হলো জাস্ট দেখবো যে HTML CSS ফাইল আমাদের টোটালি কাজ করে কিনা স্মুথলি। ওখানে দেওয়ার পরও এই যে এইটা হয়ে আছে, ফাইন। আমরা বুঝতে পারি কালারটা আসা মানে CSSটা কাজ করতেছে, লেখাটা আসা মানে HTMLটা কাজ করে। এখন আমরা ফাইলগুলোকে আপলোড করবো এখানে। নর্মালি যারা গুগল ড্রাইভ ইউজ করছো, গুগল ড্রাইভে তো প্যাটার্ন তোমরা জানোই, ওখানে আপলোড করতে হয় ফাইল। তো ওই আপলোড আর এই আপলোডের মধ্যে একটু পার্থক্য আছে। প্রোগ্রামাররা সাধারণত এইখানে নর্মালভাবে আপলোড করে না। প্রোগ্রামাররা সাধারণত বিভিন্ন রকম সফটওয়্যার ইউজ করে, যেখানে কোড করবো, ধর VS কোড থেকে কমান্ড দিয়ে দিব,
ভিএস কোড থেকে অটোমেটিক আমার কোথাও যাওয়া লাগবে না, এখান থেকে সরাসরি আমার রিপোজিটরি আপডেট হয়ে যাবে, বা আমি যে রেপো নিয়ে কাজ করতেছি সেখানে আপলোড হয়ে যাবে। সাধারণত প্রোগ্রামাররা এটা ইউজ করে, কেউ কমান্ড লাইন দিয়ে ইউজ করে, যেমন আমরা ইউজ করতে হলো সোর্স ট্রি। সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে এই ধরনের সফটওয়্যার ইউজ করে যে গিটহাবে টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য। একটা একটু আইডিয়া দেখাই দিতে পারি, যারা আমি সোর্স ট্রিটা ওপেন করি, প্রিভিয়াস একটা প্রজেক্ট দেখাতে পারি সোর্স ট্রি। ওইটা দিয়ে আমার পার্সোনাল যে গিটহাব প্রোফাইলটা আছে, এটা ট্রেনিংয়ের পারপাসে আমার একটা গিটহাব আলাদা খোলা, এখানে কিছু নাই, বাট বাদ বাকি জিনিসগুলো ওইখানে থাকে সাধারণত। তো সোর্স ট্রির মাধ্যম দিয়ে গিটহাবটাকে টোটালি কন্ট্রোল করা হয়। এখানে ভিএস কোডের মধ্যে থাকবে, যত রকম চেঞ্জেস আছে এগুলো ট্র্যাক করা যায় ওটার মাধ্যম দিয়ে। এখনো ওপেন হয়নি। সোর্স ট্রি, কোনো প্রবলেম দেখা দিচ্ছে, হয়তো সোর্স ট্রিটা ওপেন করা হয়নি, হবে হয়তো আপডেট করা নাই এই জন্য। আচ্ছা থাক, সমস্যা নাই, একটা আইডিয়া রেখে দাও যে সোর্স ট্রি এই টাইপের। এই যে ওপেন হয়েছে। আচ্ছা এখানে একটু তোমাদেরকে দেখাই, একটু সময় নিলাম। এই যে এখানে যা দেখাচ্ছে না যে ডেভ অনেক কিছু লেখা আছে, তো এটা আসলে আমাদের একটা একটা প্রজেক্টের কখন কোনটা কি করা হচ্ছে না হচ্ছে এগুলো সবগুলো ট্র্যাক রাখা যায় এখান থেকে। এই যে কোথায় কোনটা জাস্ট এখানে একটা রাখা আছে, বিভিন্ন রকম প্রজেক্ট বিভিন্ন রকম হতে পারে। এখানে যে ডেভ আছে, মাস্টার ব্রাঞ্চ, ডেভ হলো ডেভেলপমেন্ট ফেজে যখন আমরা থাকি তখন এটার মধ্যে রাখি বিভিন্ন রকম ওয়ে। এখান থেকে যখন আমি আপলোড দিব, পুশ দিব, তখন অটোমেটিক এটা গিটহাবে চলে যাবে, আমার গিটহাব ওয়েবসাইটে যে কিছু করতে হবে না। আবার এখানে যখন ডাবল ক্লিক করবো ভিএস কোড দিয়ে তখন কোডটা ওপেন হয়ে যাবে, মানে এইভাবে জিনিসটা সিঙ্ক হয়ে থাকে। যত রকম চেঞ্জেস আছে আমরা বিভিন্ন রকম স্টেজে সেভ করে করে রাখতে পারি, এটাকে কমিট করা বলে, কমিট করে করে আমরা রাখতে পারি যে এই লেভেলে এটা করলাম, এখানে এটা করলাম, সব ট্র্যাক রেখে দেয় সে। তুমি যে কোনো সময় রোল ব্যাক করে ওখানে যেতে পারো। তো সফটওয়্যার কোম্পানিতে সাধারণত এই টাইপের সফটওয়্যার ইউজ করে থাকে সোর্স ট্রি। আর অনেক জায়গায় জাস্ট কমান্ড দিয়েও কাজ করে, গিটহাবের কিছু কমান্ড লাইন টুলও আছে, গিট, এই যে গিট ব্যাশ, এটা গিট ব্যাশ দিয়েও অনেকে কাজ করে। এখানে কমান্ড দিয়ে দিও, তুমি জাস্ট তোমার যে ফাইলগুলো আছে সেগুলোকে আপলোড করতে পারবা। আবার কেউ এখানে না সরাসরি তোমার ভিএস কোডের মধ্যে দিয়েও কাজ করে, মানে যার যেটা প্রেফারেন্স, এটার কোনো সমস্যা নেই। দিন শেষে হলো এই নর্মাল অ্যাপ্রোচটাকে প্রোগ্রামাররা ফলো করে না, যে এইখানে এসে আপলোড করবে, এটা করে না, কারণ এটা আসলে টাইম কনজিউমিং, একটু একটু পাপড় আপলোড দেওয়া লাগে, বিভিন্ন রকম ফেচ করে নিয়ে আসতে হয়, এটা এখান থেকে করাটা ঝামেলা। দ্যাটস ওয়াই এটা দিয়ে করে না। তোমরা একদম বেসিক লেভেলে দেখতেছো, দ্যাটস ওয়াই এখানে দেখা যায় তোমাদেরকে। এখন আমি আমাদের এই যে HTML আর CSS যে দুইটা ফাইল আছে না, এটা এখানে আপলোড করব। আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, ধরে নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এই দেখো দেখছে ড্রপ টু আপলোড ইউর ফাইলস দেখাচ্ছে, আমি ছেড়ে দিলাম। আগে কিন্তু একটা ফাইল ছিল, .md একটা ফাইল ছিল, একটু খেয়াল করে দেখো, সে দুইটা ফাইল আপলোড করে ফেললো, index.html style.css। আর এই কমিটটা দিয়ে ট্র্যাক করা যায় যে কখন কোথায় কী হচ্ছে না হচ্ছে। আমি ধরো জাস্ট যা আছে অ্যাজ ডিটেলস দেখে কমিট চেঞ্জ দিয়ে দিলাম। দেখা যায়, তাহলে আমার এখানে দেখো সবগুলো ফাইল চলে এসছে। যদি এখন এই যে index.html তুমি ক্লিক করি নর্মাল, .md কাজ কি? আচ্ছা ওটা মার্কডাউন ডকুমেন্টেশনের জন্য ইউজ করে থাকে। ধরো তুমি তোমার প্রজেক্টে কী করছো, কী করতে হবে, মনে করো একটা লার্জ একটা প্রজেক্ট, বড় একটা প্রজেক্টে তোমার 5 জন মিলে কাজ করতেছো, 4 জন আগে থেকে কাজ করো, হুট করে একজন এসে জয়েন করলো তোমাদের সাথে, তো তার একটা কিছু গাইডলাইন লাগবে না, যে এটা সেট আপ করবে কীভাবে তার ওইখানে, বা তোমরা কী স্ট্যান্ডার্ড ফলো করো, বা অমুক ক্ষেত্রে কী কী গাইডলাইন মেনটেন করো। তো ওইটা সাধারণত .md ফাইলের মধ্যে রেখে দেওয়া হয়, লেখা থাকে। সে এসে ওটা দেখে একটা আইডিয়া নিয়ে নেয়, তারপরে কোডগুলো দেখে বুঝে দেন তার রিপোর্টে দিয়ে দেন কাজ করা শুরু করে। এটা হলো ইন্ডাস্ট্রির একটা অ্যাপ্রোচ, একদম ইন্ডাস্ট্রি। আমি জাস্ট নর্মাল প্রজেক্টের কথা বলতেছি না, সফটওয়্যার কোম্পানিগুলো সাধারণত এভাবে কাজ করে। আচ্ছা দেখো, আমি যখন এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম index.html, সে কি নর্মালি কোডটা আমাকে দেখাচ্ছে না, এই যে আমাদের যে কোডটা ছিল, তাই না, নর্মাল কোড দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো, সাধারণত এডিট মোড সেখান থেকে করে না, এডিট করে হলো লোকাল থেকে, আর এখানে যে আপলোড করার পরে তারপরে কাজ করে।
স্টাইল সিএসএসে চেক করে দেখি ফাইলটা আসছে কিনা। এই দেখো বডির ফাইলটাও আসছে। আর রিডমি ফাইলটা তুমি যদি চেক করো এর মধ্যে কীভাবে কোড করো, আমি যদি কোডে ক্লিক করি তাহলে দেখতে পাবা, দেখছো যে হ্যাশ দেওয়া আছে বলে কিন্তু লেখাটা তো বড় দেখা যাচ্ছে। এটা একটা আলাদা একটা অ্যাপ্রোচ। যদি কারোর কিউরিসিটি থাকে যে আমি একটু .md মার্ক ডাউন যেটা আছে প্রোগ্রামাররা ইউজ করে, অনেক প্রোগ্রামাররা ইউজ করে ডকুমেন্টেশনের জন্য, তো এটা দেখতে পারো .md মার্ক ডাউন। এটা সার্চ করলে ওর কিছু প্যাটার্ন আছে, HTML যেরকম প্যাটার্ন ছিল ওর কিছু প্যাটার্ন দিয়ে লিখতে হয় জিনিসটা। তো কেউ যদি এডিট করতে চাই, মনে করো আমি মার্ক ডাউনের মধ্যে কিছু লিখবো, আমি এটা এডিট করলাম, এটা একটু দেখাই দিই, মজা লাগবে তাহলে দেখতে। দেখছো এখানে লেখার জায়গাটা চলে এসেছে আমাদের জন্য, দেখা যায়। তাহলে হ্যাশ দিল বলে লেখাটা অনেক মোটা সোটা দেখা গেল, তাই তো? আমি রিপোর্টের সাইডে খুলে রাখি, একটু আইডিয়াও দিয়ে দিই। এই যে বাই ডিফল্ট কিন্তু যে readme.md এই ফাইলটা ওপেন হয়, ওইখানের জন্য এটা এরকম দেখাচ্ছে। এখন ধরো আমি চাচ্ছি যে এখানে অন্য একটা লেখা আমি অ্যাড করব বা কোনো একটা কমান্ড আমি দিব। যদি এখানে আমি ইন্টারফেস জাস্ট নর্মাল লিখতাম আওয়ার নর্মাল টেক্সট, যদি আমি কমিট চেঞ্জ করতাম, কমিটটা দিয়ে ট্র্যাক রাখতে পারে। আমি জাস্ট কিছু লিখলাম না, নর্মালি প্রোগ্রামারটা সবসময় লিখে যেটা কী করলাম, কী করা হচ্ছে, কী চেঞ্জ হচ্ছে এইগুলো। দেখো আমি যদি এখন এই ফাইলটাতে আবার রিলোড দিই, এটা ছিল এক স্টাইলে লেখা, রিলোড দিলাম, দেখছো এটা নর্মাল টেক্সট হয়ে গেল না? আমরা এই স্টাইলের মধ্যে কি দেখছিলাম মনে আছে? H1 থেকে H6 পর্যন্ত বিভিন্ন রকম ছিল না? H1 থেকে H6 হ্যাঁ হেডিং ছিল। যদি আমরা এটা অ্যাড করতে চাই এখানে, দেখো একটা হ্যাশ মানে বোঝাবে এটা H1 এর মতো। আমি যদি এই যে আওয়ার টেক্সটের আগে যদি এরকম লিখে দিই, তিনটা হ্যাশ দিই, 1 2 3, তাহলে সে H3 যেরকম দেখা যেত ওরকম দেখা যাবে। আমি এটা আপডেট করলাম, এটা আপডেট হয়ে গেছে, রিলোড দেই, দেখো লেখাটা আগের চেয়ে মোটা হয়ে গেছে না? এটা হেডিংয়ের জন্য ইউজ করে। এরকম অনেক অ্যাপ্রোচ আছে। তাহলে একটু আইডিয়া দিতে পারছি যে আমাদেরকে যে কীভাবে লিখতে হয়। আর নর্মাল লিখে তো নর্মাল লেখার মতোই, নর্মাল লিখলে ওটা দেখাবে। আর লাইন ব্রেক করতে ইন্টারপ্রেস করলেই হয়, সমস্যা নাই। এখন ধরো তুমি কোনো একটা লেখা, কোনো একটা পোর্শন বোল্ড করে দেখাবা, বোল্ড তো বুঝি, একটু মোটা করে দেখাবে। ধরো এখানে আসলাম, এখানে এডিট করলাম, ধরো লিখলাম ইটস আওয়ার ফার্স্ট টেক্সট, মনে করে এটা লিখলাম। এখন আমি চাচ্ছি টেক্সট লেখাটা একটু বোল্ড হবে। তো এখানে তোমার ওই HTML যেমন বোল্ডের কিছু কমান্ড আছে, এখানে এরকম কিছু নাই। এখানে এই কোড অ্যাড করতে হবে। যদি তুমি দুইটা স্টার অ্যাড করো সামনে পিছনে, দেখো লেখাটা বোল্ড হয়ে গেল। ইন্টারেস্টিং না? আমি যদি কমিট চেঞ্জ দিই, দেখো ওই টেক্সট লেখাটুকু বোল্ড হয়ে যাবে, মোটা হয়ে যাবে। ইটালিক করলে ইটালিকও করা যাবে, ইটালিক যেটা একটু বাঁকা থাকে, দেখছো এটার মধ্যে জাস্ট এই লেখাটা একটু মোটা। তার মানে মার্কডাউন ফর্মেটে লিখতে গেলে ওর কিছু প্যাটার্ন আছে, ওই প্যাটার্নটা জাস্ট ফলো করতে হয়। ধরো তুমি এটাই তুমি চাচ্ছ যে লেখাটা ইটালিকও হবে, বোল্ডও হবে। ইটালিক করতে গেলে একটা স্টার দেওয়া লাগে, আমি 3টা স্টার দিই, তাহলে এটা ইটালিকও হবে, এটা বোল্ডও হবে। বেশ বাঁকা হয়েছে লেখাটা অলরেডি। আমি সেভ করলাম, এবার দেখছো লেখাটা বোল্ডও দেখা যাচ্ছে, একটু বাঁকা হচ্ছে। একটু আইডিয়া পেলাম। হ্যালো, তুমি এখানে লিস্ট আকারে রাখতে পারো তোমার সুবিধা মতো। আচ্ছা, তাহলে আমাদের এটা নিয়ে আর ঘাটাঘাটি না করলেও চলবে। মার্কডাউনে যদি কারো কিউরিসিটি থাকে একটু দেখে নিও। এখন আমার টার্গেট, এটাকে একটা ওয়েবসাইটটাকে আমি দেখতে চাই। তুমি যদি নর্মালি এটাকে যদি শেয়ার করো, এই লিঙ্কটা শেয়ার করো, দেখো মানুষ কী দেখতে পাবে। এই লিঙ্কটা কপি করলাম, কপি করে কাউকে সেন্ড করলাম, সে দেখতে পাবে এই রিপোজিটরি দেখতে পাবে। এখন তুমি রিপোজিটরি বোঝো,
কিন্তু সাধারণ মানুষ কি এটা বুঝে? তার কাছে একটা বিট ঘুরে মনে হবে যে কী দেখাচ্ছে, নয়তো তো ওয়েবসাইটে আমার দেখা দরকার ছিল, তাই না? তো আমাদের কি করতে হবে হলো, আমরা আমাদের যে প্রজেক্টটা আছে এটা রেপোতে চলে আসবো আগে। আসার পরে আমরা দেখবো এই দেখো সেটিং লেখা আছে, সেটিংয়ে একটু খেয়াল করবা, প্রয়োজন নোট ডাউন করে রাখবা, আদার্স তুমি ভুলে যাবা। সেটিংয়ে ক্লিক করলাম, একটু স্ক্রল ডাউন করে দেখো লেখা আছে পেজেস, এখানে আসতে হবে পেজেসের মধ্যে। পেজেসে ক্লিক করলাম, খেয়াল করে দেখো সে কি বলছে এই জায়গাটাতে, ইউর সাইট ইজ লাইভ এত, তাই না? একটা লিঙ্ক আমাকে দিয়ে দিল যে ট্রেনার মাহমুদ ডট গিটহাব ডট আইও। তুমি যেই নামটা ইউজার নেম দিবা ওইটা দিয়ে কি তোমার মানে ওয়েবসাইটের ইউআরএলটা হবে। আর যেহেতু আমরা টাকা দিচ্ছি না, গিটহাবের সিস্টেম ইউজ করছে, দ্যাটস ওয়াই github.com এটা অবশ্যই থাকবে সবসময়। তো এটা আসলে কোনো ইস্যু না, যেহেতু আমরা টাকা দিচ্ছি না সেই হিসাবে এটা কোনো মেইন কোনো ইস্যু না আসলে। এখন যদি আমি এটাতে ক্লিক করি, এই লিঙ্কটাতে খেয়াল করো, লিঙ্কে ক্লিক করলাম, আমাদের ওয়েবসাইটে দেখা যায়, দেখা যায় ওয়েবসাইটটা। জি স্যার। আচ্ছা আমি একটু গ্রুপে একবার দিই, তোমরা জাস্ট একটু টেস্ট করে আমাকে একটু বলো যে এটা আমার লোকালে দেখাচ্ছে না তোমার ওখানেও দেখা যায়। আমি গ্রুপে লিঙ্কটা শেয়ার করলাম, ক্লিক করে দেখো, মানে এটা যে পাবলিক হয়ে গেল তার প্রমাণ হলো এটা। এখন আমার পিসিতে কিন্তু এইটা নাই, আছে এটা এখন ওইখানে, তুমি যে কারোর সাথে শেয়ার করবা সে দেখতে পারবে। এটাতে ক্লিক করলাম, জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে সবাই কিন্তু টেস্ট করছো, শিমন, ফায়জা, স্কোপ থাকলে টেস্ট করে দেখতে পারো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা তোমাদের সাইটটা এইভাবে হোস্ট করতে পারো। এখন ফ্যাক্ট হলো আরেকটা, এটা তো একটা তৈরি করলাম তাই না, ধরো আমার আরেকটা তৈরি করা দরকার, আরেকটা তৈরি করতে গেলে তখন তুমি এই প্যাটার্নের পাওয়া না, তখন ট্রেনার মাহমুদ এখানে চলে আসলো, আমি একটা আরেকটা রেপো খুলবো, আমি তার রেপো খুলবো, চলে যাবো এখানে, এসে রেপোজিটরি চলে আসলাম, দুইটা রেপো খোলা আছে আগে থেকে, নিউতে ক্লিক করলাম। মনে করো আমার নেক্সট যে রেপোটা হবে তার নামটা আমি দিলাম সাপোজ টেস্টিং, এটা মনে করে দিলাম এতটুকু, বা টেস্ট দিলাম একটা, থাক টেস্ট দিলাম। আমি এখানে মার্কডাউন আর দিলাম না, ক্রিয়েট রেপো দিলাম, আমাদের রিপোজিটরি তৈরি হয়ে গেল। এখানে আর কিছু নাই, ধরো আমি যদি এখানে কিছু আপলোড করতে চাই, মনে করি ওইটা আমি এখানে আবার আপলোড করব, একটু এডিট করে দেই, ধরো আপলোডিং আওয়ার সাইট টু গিটহাব, একটা অ্যাঙ্কর একটা ট্যাগ দিয়ে দিই জায়গায়, https www.google.com। আচ্ছা এখানে যাবে, লিখে দিলাম গুগল, সেভ করে দিলাম, জাস্ট একটু চেঞ্জ করে এখন এটাকে আপলোড করে দিব। সিএসএস এর কালারটা একটু চেঞ্জ করে দিই, ব্লু ভায়োলেটের জায়গায় অ্যান্টিক হোয়াইট এটা দিলাম, দেখি কেমন দেখা যায়, আর কি করে প্রিভিউ দিয়ে নিলাম, হালকা একটা ইয়ে কালার আসছে, উপরে দেখো লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে সে গুগলে চলে যাবে, ঠিক আছে? ক্লিক করি, google.com চলে আসলো, তার মানে সাকসেসফুল লিঙ্ক হয়ে আছে। এখন আমরা এই ফাইলটাকে এখানে আপলোড করি। আচ্ছা ওইটা একটা অ্যাপ্রোচ দেখাইছিলাম, এখন এই যে লেখা আছে না আপলোড অ্যান্ড এক্সিস্টিং ফাইল, আমরা এটা ক্লিক করতে পারি, ক্লিক করলাম, ওইটা একটা অ্যাপ্রোচ ছিল, এখানে যে লেখা আছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, তা বলছে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম ফাইলগুলো, এখন আপলোড হয়ে যাবে, এই যে আপলোড হয়ে গেছে, কমিট চেঞ্জেস দিলাম, আপলোড হয়ে গেল। এবং একটু খেয়াল করবো সবাই, আমার স্টার্টিং কিন্তু থাকতে হবে index.html, তুমি যদি এর সাথে কোনো একটা ফাইলের লিঙ্ক করো সেটা তুমি করাতে পারবা। আচ্ছা আমি ফাইলটা একটা লিঙ্কও করাই দিই, আপাতত এটা ড্রপ করে দেই, ডিলিট করে দিই দুইটা ফাইলই,
ডিলিট করে দিলাম এটা। ওহ, কমিটটা চেঞ্জ করি নাই আমি এখানে। ডিলিট ফাইল দিলাম, কমিট চেঞ্জ করতে হবে, যে ডিলিট করা হয়েছে এটা অটোমেটিক সেটা মেসেজ লিখে রাখছে ডিলিট করা শেষ। এটা কিন্তু প্রপার অ্যাপ্রোচ না, হ্যাঁ, যে তোমরা একদম বিগিনার এখানে দেখাচ্ছে এখান থেকে সাধারণত প্রোগ্রামটা ডিলিট করে না এভাবে। তাহলে আমার রিপোর্ট এখন ফাঁকা হয়ে আছে, রিপোর্টে চলে আসলাম। আমি এখানে আবার সব ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো একটু পরে। আমরা এখানে চলে আসি, আমরা আরেকটা ফাইল নিয়ে নিই। ধরো আমি এখানে লিখলাম টেস্ট ডট এইচটিএমএল। এখানে আমি একটা লিখে রাখি। সাধারণত ওয়েবসাইটের মধ্যে এরকম বিভিন্ন রকম পেজ লিঙ্ক করা থাকে। চলে গেলাম এখানে, আমি একটা h1 দিয়ে দিই, উই আর ইন টেস্ট ডট এইচটিএমএল পেজ, এটা লিখে রাখলাম আপাতত। এখন লিঙ্ক করবো হলো ইন্ডেক্স পেজের সাথে। এই ধরো এটা নিচে প্যারাগ্রাফের নিচে আমি একটা লিঙ্ক করে দিতে পারি। একটা বিআর ট্যাগ দিই, বিআর ট্যাগ একটা দিলাম, দুইটা দিলাম। এবার একটা লিঙ্ক করবো। এই স্টেপ হবে হলো ওই যে টেস্ট ডট এইচটিএমএল, এটা গো টু টেস্ট ফাইল, মনে করে দিচ্ছি। এবার একটু রান করে দেখি কোডটা কাজ করে কিনা। শো প্রিভিউতে গেলাম, তাহলে গো টু টেস্ট ফাইলে ক্লিক করলে সে টেস্ট ডট এইচটিএমএল ফাইলের মধ্যে যা আছে এটা চলে যাবে। এই দেখো, দেখছো উই আর ইন টেস্ট ডট এইচটিএমএল পেজ। ফাইন, কাজ করে। আমরা এই তিনটাকে আপলোড করে দেবো একসাথে, দিয়ে টেস্ট করে দেখবো যে কাজ করে কিনা ঠিকঠাক মতো। আমি তিনটাকে নিয়ে আচ্ছা ড্র্যাগ এন্ড ড্রপ না করে একবার সরাসরি আপ করে দিই আমি। আচ্ছা, ফাইলগুলো আপলোড করে দিলাম। এই তিনটে ফাইল দেখাচ্ছে যে আপ হয়ে যাচ্ছে এখানে। দেন কমিট চেঞ্জ দিয়ে দিলাম। তিনটে ফাইল এখন এখানে আপলোড হয়ে গেছে। এবার আমাদের কাজ হবে হলো আমরা আবার সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর চলে যাবো পেজেসের কাছে। কিন্তু খেয়াল করে দেখো, আগে কি কিছু লেখা ছিল? তখন দেখছিলে এখানে লেখা ছিল এরকম পেজটা অলরেডি তৈরি করে রাখা, ডিপ্লয় করা, দেখছিলে সবাই? না স্যার। জি স্যার। তখন অলরেডি তৈরি করা ছিল না, আমরা জাস্ট ওই লিঙ্কে চলে গেলাম। কিন্তু এটা ইয়েস স্যার। কিন্তু এটা যেহেতু তুমি এক্সট্রা একটা রেপো তৈরি করছো, যে রেপোজিটরির নাম আর ইউজার নেম সেম না, তো সেক্ষেত্রে আমাদেরকে বাই ডিফল্ট সেট করে দিতে হবে। যে এটা কোনটা হবে। এই যে ব্রাঞ্চ লেখা আছে না, ব্রাঞ্চের এখানে এসে নাম লেখা আছে, আমি এটা করে দিব হলো মেইন, দিয়ে সেভ দিব। সেভ দেওয়ার পর দেখো কী বলতেছে যে গিটহাব পেজ সোর্স সেভ। একটু সময় নিবে সে, তারপরে আমাদেরকে দেখাবে, এখানে লিঙ্কটা দেখাবে যে কোন লিঙ্কে যাচ্ছে। একটু ওয়েট করতে হবে। তারপরে এভাবে আমরা আমাদের যে কোনো প্রজেক্টকে আপলোড করে যে কারোর সাথে শেয়ার করতে পারি। যদি মনে হয় যে তুমি তো পাইথনের ফাইলটা রেখে দিবা কোনো জায়গায়, সব সাজিয়ে রাখবা তুমি কী কী পাইথনের কোডগুলো করছো, তো গিটহাবে তুমি সেভ করে রাখতে পারো, সমস্যা নাই। যে কাউকে তোমার গিটহাবের লিঙ্কটা দিয়ে দিলে সে তোমার সব কোডগুলো দেখতে পাবে। বাট কোড কিন্তু ওখান থেকে রান করবে না। HTML CSSগুলো তুমি এভাবে, যে সিস্টেম তোমাকে দেখালাম যে পেজ তৈরি করে রান করাতে হয়, এভাবে করলে তখন রান করবে। আমি ওইটার কাছে আবার চলে যাই, একটা যে রিপোর্ট আছে এটা থাকে এরকম। এখান থেকে এই যে ট্রেনার মাহমুদ github.io, এটাতে আবার চলে আসলাম। যদি এটা সেটিংয়ে আসি, সেটিং থেকে পেজে চলে আসি, এই দেখো এটা ছিল, মনে পড়ছে কি যেন বলছিল যে
ছিল না, এই দেখো এখান থেকে ভিজিটর অপশন দিয়ে দিছে আমাকে, এই হলো ইউআরএল, আমি এটা অ্যাক্সেস করতে পারি। আর ওই যে সাইটটা আছে দেখো ওইখানে এখনও হয়নি, একটু সময় নেয় এটা আপলোড হতে, একটু সময় নেবে, তারপর এখানে দেখা যায়। মোটামুটি আমরা কি আইডিয়া পেলাম যে কীভাবে এগুলোতে কাজ করতে হয়। টাকা সেভ জি স্যার। পেজটা, এই দেখো আপলোড হয়ে গেছে, লোড দিলাম দিচ্ছে, এখন চলে এসছে, একটু সময় নেই বললাম, এই যে এটা কমপ্লিট। দেখো ডিফারেন্স খুঁজে পাও কিনা ওইটার এটার মধ্যে, আগের লিঙ্ক আর এই লিঙ্কটার মধ্যে। স্যার এটা শুধু লাস্টে টেস্ট যোগ হয়ে গেছে। স্ল্যাশ টেস্ট, যে তোমার এই রিপোজিটরির মধ্যে কোনটা দেখাবো, কারণ এখানে তো অনেক রিপোজিটরি থাকতে পারে। তো এখন যে রিপোজিটরি আমার খোলা আছে ওইটা দেখাচ্ছে, তুমি তোমার নাম দিয়ে যদি রিপোজিটরি খুলতে, তো এখানে লাস্টে তোমার নামটাই লেখা লাগতো। আমরা টেস্ট করে দেখি যে সাইটে লাইভ হলো কি না। ভিজিট সাইটে ক্লিক করলাম, দেখছো সাইটে লাইভ হয়ে গেছে না। এখন টেস্ট করে দেখি গুগলে ক্লিক করলে google.com-এ যায় কি না। ক্লিক করলাম, এতে google.com-এ যায়, কারণ কোডটা কাজ করে ঠিকঠাক মতো। আবার ব্যাক করি, এটাতে দেখা যাচ্ছে গো টু টেস্ট ফাইল, টেস্ট ফাইলে ক্লিক করলে কোথায় যাওয়ার কথা, আমরা আরেকটি যে ফাইল বানাইছিলাম না ওইটাতে যাওয়ার কথা। ক্লিক করি, এই দেখো দেখছো উই আর ইন test.html। এভাবেই ওয়েবসাইটগুলোকে লিঙ্ক আপ করানো থাকে, বিভিন্ন রকম ওয়েব সার্ভার দিয়ে গোছানো থাকে। আসলে আমরা কি বুঝতে পারলাম যে আপলোড করা, এই যে লিঙ্ক করা যে কাজ করে, এগুলো কি ক্লিয়ার? আমি আশা করব আর কি, জানি না তোমরা কতটুকু আশা পূরণ করবা, যে সবার যে টাস্কগুলো দেওয়া ছিল বা নিজে যেটা বানাইছো পেজটা, সুন্দর একটা পেজ বানায় গিটহাবে আপলোড করে তোমাদের লিঙ্কটা এখানে গ্রুপে শেয়ার করে দিও। তুমি তোমার জাভা স্ক্রিপ্টের কোডটাও কিন্তু এখানে রাখতে পারো, HTML CSS জাভা স্ক্রিপ্টটা কিন্তু রান করবে। কারো কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে, গিটহাব পেজ নিয়ে কোনো ইস্যু আছে? এই রিপোজিটরিকে মনে করো একটা ফোল্ডারের মতো, ফোল্ডারে যেমন ফাইল রাখতে হয় এটার মতো মনে করতে পারো। আর যেটা ছিল মানে নতুন করে যে বানালাম একটা রিপোজিটরি, যেটার নাম আর ইউজার নেম সেম না, সেক্ষেত্রে কী করছিলাম, পেজে আসার পরে এই যে ব্রাঞ্চ কিন্তু নাম লেখা ছিল, এখান থেকে মেইন ব্রাঞ্চ সিলেক্ট করে সেভ করার পরে একটু ওয়েট করলে এটা আসলো। যদি ডোমেনটা এরকম রাখো, আর যদি কারো টার্গেট থাকে যে না আমরা নিজেদের মতো করে ডোমেন হোস্টিং পারচেস করব, এটা যে কেউ করতে পারে, কোনো সমস্যা নাই। ডোমেইন হোস্টিং বিডি ধরলে সার্চ করি, অনেক ওয়েবসাইট এরকম আছে যারা ডোমেইন আর হোস্টিং সার্ভিস প্রোভাইড করে থাকে। ধরো আমি এটাই গেলাম, ঢাকা ওয়েব হোস্ট। আবার একটু মনে করে দিই সবাইকে, অনেক আছে। সাধারণত এই হোস্টিং যে স্পেসটা, এটা বাংলাদেশে না কিন্তু, বিশেষ হলো বাইরেরগুলো ইউজ করে, ওইখান থেকে তারা পারচেস করে এবং সেখান থেকে ব্যবসা করে আমাদের কাছ থেকে। এটা ডিফারেন্স। আমি যখন এই ওয়েবসাইটে চলে আসি, দেখো যে ঢাকা ওয়েব হোস্ট, দেখো ডোমেইন পোর্শন আছে, ডোমেইন রেজিস্ট্রেশন, হোস্টিং আছে। ধরো আমি ডোমেইন রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এটা ট্যাব খুলে ফেলি, হোস্টিং, তো ওয়েব হোস্টিং থেকে নিচে দিকে কোনো অপশন দেখায় কিনা ওদেরকে। এই দেখো এখানে আমরা যে কোনো নাম লিখতে পারি, নাম লিখে সার্চ করলে আমাকে দেখাই দিব ওই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি .xyz নিই তাহলে 249 টাকা বছরে, সবগুলো কিন্তু বছরের উপর রেট দেওয়া। .com ডোমেইন হলে এটা বছরে 1200 টাকা দিতে হবে শুধু নামটার জন্য। আর নিচে স্ক্রল ডাউন করলে এই যে যেগুলো পাবো এগুলো হোস্টিং, তোমার ফাইলটা যেখানে থাকবে। এই যে আমরা HTML CSS যে ফাইলগুলো আপলোড করলাম, এতে কিছু স্পেস নেয় না, এটা অল্প স্পেস নিচ্ছে যদিও, যখন তোমার ওয়েবসাইটটা অনেক বড় হবে, অনেক কিছু কোড করবে, তখন এটার সাথে বড় হতে থাকবে ফাইলগুলো। তো সেগুলো রাখতে গেলে এই টাইপের হোস্টিং সার্ভিস লাগে। যেমন ধরো এইটা তারা কি বলছে যে স্টার্টার যে প্যাকেজটা আছে সেটা 1600 টাকা নিবে ফার্স্ট ইয়ারে, অথবা মান্থলি 199 টাকা করে। তোমাকে কী দিবে, 2 GB স্টোরেজ দিবে, যেটা তুমি রাখতে পারো ফাইল। এটা একদিন এক্সপ্লেন করছিলাম সব কিছু, ব্যান্ডউইথ দিবে, কোর এইগুলো। তার মানে তুমি এইখানে যদি এটা পারচেস করো 1 বছরের জন্য, তাহলে ফার্স্ট ইয়ারে 1600 টাকা লাগবে, সেকেন্ড ইয়ারে লাগবে 1800 টাকা করে। আর যখন তুমি মানে পেমেন্ট করবা না, তোমার সাইটটা ডাউন হয়ে যাবে। একটা ওয়েবসাইট চালাতে গেলে ডোমেইনও পারচেস করতে হয়,
হোস্টিংও পারচেস করতে হয়। আচ্ছা, ওইটা একটু রিক্যাপ দিয়ে দিলাম। কারো কোনো কথা আছে এগুলো নিয়ে, ডোমেইন হোস্টিং? হ্যালো? না স্যার। আচ্ছা, আমাদের একটা আমাদের টিমের একটা ডোমেইন হোস্টিং ছিল, লাইভ দেখাতে পারতাম, বাট রিসেন্ট এক্সপায়ার হয়ে গেছে। আমাদের ওটা আপাতত এখন রিনিউ করি না আমরা, তাহলে ওটা দেখাতে পারতাম তোমাদেরকে যে লাইভ কীভাবে কী করে না করে। কোনো প্রশ্ন আছে আর এগুলো নিয়ে? না স্যার। আমরা লাস্ট ক্লাসে শুধু প্রশ্নই শুনবো, হ্যাঁ? লাস্ট যে ক্লাসটা আছে 12 তারিখে, যার যে প্রশ্নগুলো আছে ওগুলো নিয়ে আসবা। কারণ লাস্ট ক্লাসে কোনো যদি হোম টাস্ক দিই ওটা দেখবো আবার কবে, তাই না? 12 তারিখে আমাদের যে লাস্ট ক্লাসটা হবে, আজকে 9 তারিখ, আর নেক্সট বুধবারের ক্লাসটা, এই যে 12 তারিখের ক্লাস, ওই দিন আমি আশা করবো তোমাদের যেরকম কোয়েশ্চেন আছে কৌতূহলী মনে যা যা জানতে মনে চায় জিজ্ঞাসা করতে পারো, আমি ট্রাই করবো আমার সাইড থেকে অ্যান্সার করার জন্য। আজকে কিছু আজ করতে চাইলে করতে পারো, যতটুকু অ্যান্সার করা যায় আমি সেটা অ্যান্সার করার ট্রাই করবো। প্রোগ্রামিং নিয়ে বললো বা আইটি রিলেটেড কোনো কিছু নিয়ে বলতে পারো। শাফি, শিমন, মাহাদি? আচ্ছা, আমাদের এই শর্ট জার্নিতে কিছু কি শেখা গেল? একটু এটা জিজ্ঞাসা করি। নাকি কিছুই শিখতে পারিনি, কিছুই জানিনি, মানে জানতে পারিনি আসলে, এরকম কিছু কি শেখা গেছে? প্রোগ্রামিং প্রোগ্রামিং নিয়ে যে ভীতি বা প্রোগ্রামিং দিয়ে যে কী করা পসিবল, এটা পাওয়ারটা কত, কত রকম ওয়ে আছে। আমি যদি তোমাদেরকে একটু জাস্ট মজার ওয়েবসাইটটা দেখাই একটা আইডিয়া নেওয়ার জন্য যে আমরা আসলে কি শিখলাম এই 5 মাসের জার্নিতে। মজার ওয়েবসাইটটা লোড হচ্ছে। তো মজার যে জার্নিটা ছিল, সেখানে যা যা দেখানো হয়েছে হোপফুলি তার চেয়ে একটু বেশি কিছু দেখানোর ট্রাই করছি আমি। এটা সাইটটা মানে কোনো প্রবলেম হয়ে আছে। আচ্ছা, তাদের গিটহাব ইস্যু শেষ। জাভা স্ক্রিপ্ট নিয়ে কোনো প্রশ্ন? জাভা স্ক্রিপ্ট কোনো প্রশ্ন নাই? আচ্ছা, তোমরা কি কয়েকটা প্যাটার্ন লুপ ছিল এগুলো কি দেখছো? ভাইল লুপ, তারপর ফর লুপের মধ্যে ফর লুপ, ফর ইন, ফর অফ, এই লুপগুলো কি দেখছো? হ্যাঁ, কারোর কোনো অ্যান্সার নাই। মাহাদি, শিমন, শাফি, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, কোয়েশ্চেন অ্যান্সার করি। জাভাস্ক্রিপ্ট বেসিক আমরা দেখলাম। আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম না সবাই চুপচাপ? শাফি, শিমন, মাহাদি, কোনো প্রশ্ন নাই? না স্যার। আচ্ছা, তাহলে প্রশ্ন না থাকলে আজকে আমরা শেষ করি ক্লাস এখানে, হ্যাঁ? আর আমি গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব যদি নেক্সট যে ক্লাস হবে শেষ ক্লাস হবে। যার যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সেটা স্ক্র্যাচ থেকে শুরু করে নিয়ে একদম আমাদের যে জাভা স্ক্রিপ্ট পর্যন্ত আমরা যা যা শিখলাম। স্ক্র্যাচে ব্লক বেস শিখলাম অনেক কিছু, এডি ব্লকে ব্লক দিয়ে শিখলাম, পাইথন শিখলাম, পাইথন দিয়ে অনেক প্রবলেম সলভ করলাম, পাইথন বেসিক থেকে নিয়ে মোটামুটি মিডিয়াম লেভেল পর্যন্ত অনেক কিছু আমরা দেখলাম। ইভেন ফাইল অপারেশন দেখলাম, অটোমেশন দেখলাম, ওয়েব স্ক্র্যাপিং দেখলাম, তাই না? আচ্ছা, এরপরে আমরা এখানে আসলাম হলো এইচটিএমএল সিএসএস দেখলাম বেসিকগুলো। এইচটিএমএল সিএসএসের মধ্যে সিএসএস কীভাবে ইন্টারনালি করতে হয় সেটা দেখলাম, আর সিএসএস কীভাবে ইনলাইন করতে হয় ওটা দেখলাম, সিএসএস এক্সটার্নাল কীভাবে কাজ করতে হয় সেটা দেখলাম। এরপরে জাভা স্ক্রিপ্ট দিয়ে কীভাবে কোড করতে হয়, জাভা স্ক্রিপ্ট কীভাবে আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে করতে হয় ওটা দেখলাম।
এক্সটেল ফাইলের বাইরে এক্সটার্নাল হিসেবে কীভাবে ইন্টিগ্রেট করে কাজ করতে হয়, কোনটা কোথায় আপলোড করতে হয়। সিএসএস দেখানোর পরে আমরা এটা দেখছিলাম যে সিএসএস বিভিন্ন রকম ফ্রেমওয়ার্ক আছে, যেমন টেইল উইন্ড, বুট স্ট্র্যাপ। টেইল উইন্ড কীভাবে কাজ করে আমি ওইটা একটা এক্সাম্পল দেখাইছিলাম তোমাদেরকে, মনে আছে কিনা জানি না। তো এগুলো সব একটু দেখবা, হ্যাঁ একটু দেখে রাখবা, এই কয়েকদিনের মধ্যে দেখে রাখবা, যেখানে যা প্রবলেম হবে আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদেরকে জানাবা, আমি ট্রাই করবো সলিউশন করে দিতে। ঠিক আছে, আর কোনো কথা আছে শাফি, সিমন, মাহাদি? আর আমি আশা করবো তোমরা গিটহাব দেখে ফেলছো, গিটহাবে কীভাবে ফাইলটা আপলোড করতে হয় এটা একটু শিখে নিও, নিজে নিজে আপলোড দিতে তাহলে ভালো লাগবে তোমার। আর কার কোনো কথা আছে? না স্যার। আচ্ছা তাহলে আমরা শেষ করলাম আজকে, হ্যাঁ আজকে শেষ করি, সবাই ভালো থেকো, হ্যাঁ আর অনেক কোড প্র্যাকটিস করো সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।